আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধের দিনে চলে আসলাম যমুনা ব্যাংকের ফান্ডামেন্টাল শেয়ারটি নিয়ে আলাপ আলোচনা করতে। আমি এখানে কোনো বাই সেল ইন্ডিকেট করছি না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে শেয়ার করতেছি। আমরা এখানে কিছু কনসিডারেশন নিচ্ছি, তার মধ্যে ধরে নিচ্ছি যে আমরা যমুনা ব্যাংকে 1 লাখ টাকা শেয়ার বিনিয়োগ করব, ইনভেস্টমেন্ট করব, যেটা করবো হচ্ছে 2019 সালের 1 জানুয়ারি। 2019 সালের 1 জানুয়ারিতে শেয়ার প্রাইস ছিল 17 টাকা 70 পয়সা, ব্রোকার কমিশন 0.03%। আর আমরা এই শেয়ারটিকে 6 বছর 5 মাস হোল্ড করব। আমরা প্রত্যেক বছর ক্যাশ ডিভিডেন্ড বাবদ যে টাকাটি পাবো এটা পুনরায় রিইনভেস্টমেন্ট করব। চলে আসি শুরুতেই। 1 জানুয়ারি 2019 আমরা 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলাম। 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা যেহেতু ওই দিনের প্রাইস ছিল 17 টাকা 70 পয়সা, আমরা 5,633টি শেয়ার পাই। এবং যেহেতু জানুয়ারি মাসের পরে তারা 2018 সালে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল, আমরা ক্যাশ ডিভিডেন্ড বাবদ 8,449 টাকা পাই, কারণ তারা ওই বছর 1 টাকা 50 পয়সা 1 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছিল। এমন করে আমরা 2020 সালে যা 1 জানুয়ারিতে তার শেয়ার প্রাইস ছিল 16 টাকা 70 পয়সা। আমার গত বছরে ডিভিডেন্ড বাবদ পাওয়া ছিল 8,449 টাকা, যেটার মাধ্যমে আমি নতুন শেয়ার পারচেজ করতে পারি 506 টাকা। আমার ইন টোটাল 2020 সালে জানুয়ারি মাসে শেয়ার সংখ্যা দাঁড়ায় 6,139টি এবং 6,139টির মাধ্যমে আমি 10,743 টাকা ডিভিডেন্ড পাই। তো এমন করে আমি প্রত্যেক বছর আমার এখানে হচ্ছে জানুয়ারির ফার্স্ট ডেতে আমার শেয়ার প্রাইস কত ছিল এটা দেওয়া আছে। এরপর হচ্ছে আমার যে ক্যাশ ডিভিডেন্ডটা আমি পাই, ক্যাশ ডিভিডেন্ড যেটা পাই সেটা রিইনভেস্টমেন্ট করার ফলে আমি যে শেয়ারগুলো পাই এগুলোর কোয়ান্টিটি হচ্ছে এখানে। তো দেখা যাচ্ছে যে 25 মেতে আমার শেয়ার সংখ্যা দাঁড়ায় 11,452টি, যেটা 25 মের শেষ কর্মদিবসের বাজার মূল্য মানে 17 টাকা হিসাবে আমার শেয়ারটির বাজার মূল্য দাঁড়ায় 1,94,680 টাকা। তার মানে হচ্ছে 1 লাখ টাকা বিনিয়োগের ফলে 6 বছর 5 মাস পর আমার রিটার্ন হচ্ছে 1,94,680 টাকা। তার মানে 94,681 টাকা আমি এডিশনাল পাচ্ছি, যেটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 95%। এখন আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন বাজে কোম্পানি বা বিভিন্ন বাজে কোম্পানি বলতে বিভিন্ন বাজে ব্যাংকগুলো, যেগুলো হচ্ছে যাদের অস্তিত্ব নিয়ে কিছুটা টানাপোড়েন রয়েছে, যেরকম ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, এরকম আরও কিছু ব্যাংক, যারা 6 বছর 5 মাসে ডাবল স্কিমের একটি ডিপিএস বা এফডিআর এর মতো অফার করে। তো আমি দেখতে পাচ্ছি যে আমি শেয়ার মার্কেটে এই জিনিসটা মাধ্যমে আমি 95% রিকভার করতে পারতেছি। এডিশনালি আমি এই টাকার উপর হচ্ছে 15% মানে 15,000 টাকা ট্যাক্স রিবেট পাচ্ছি, যেটা যদি আমি এফডিআর করতাম সেক্ষেত্রে হয়তো পেতাম। ওটা আমার এডিশনাল 15,000 টাকা বেনিফিট। এখন আমরা যমুনা ব্যাংকের এই শেয়ারটির 5 বছরের প্রাইস যদি অ্যাভারেজ করি, কারণ আমরা জানি যে রিসেন্টলি হচ্ছে যমুনা ব্যাংক স্টক ডিভিডেন্ড দিয়েছে, যার কারণে তার প্রাইসটা কিছুটা অ্যাডজাস্টেড হয়ে 70 টাকা আছে। তাছাড়া মার্কেটের ওভারঅল কন্ডিশন কিছুটা খারাপ, যার জন্য তার প্রাইসটা কিছুটা আন্ডার ভ্যালুড আমার কাছে মনে হচ্ছে। তো সেই জন্য তার একটা ফেয়ার ভ্যালু বের করার জন্য আমি সেটা করতেছি, সেটা হচ্ছে তার 5 বছরের যে প্রাইস 6 বছরের যে প্রাইস আছে ওটাকে আমি অ্যাভারেজ করে নিয়েছি। এখন আমার শেয়ার সংখ্যা যত সেটাকে দিয়ে যখন আমি গুণ করলাম
তখন আমার দেখাচ্ছে যে 2,26,173.24 টাকা আমার রিটার্ন আসছে। তার মানে 1,00,000 টাকা ইনভেস্ট করাতে আমি কোনো ব্যাংকের ডাবল স্কিমের তুলনায় আরও এডিশনাল 26,175 টাকা বেশি পাচ্ছি। তাছাড়া 1,00,000 টাকার উপর আমার 15% ট্যাক্স রিবেট তো আছেই। তার মানে এটার সাথে যদি আমার 15,000 টাকা এডিশনাল কনসিডারেশন বিবেচনা করা হয়, সেক্ষেত্রে আমি এডিশনাল টোটাল 1,41,173 টাকা রিটার্ন পাচ্ছি। তাহলে কেন ভাই আমি যমুনা ব্যাংকে এফডিআর করবো? আমার কি প্রয়োজন আছে? আমি যমুনা ব্যাংকের এফডিআর করার তুলনায় আমার কাছে মনে হচ্ছে যমুনা ব্যাংকের শেয়ার কিনে রাখা বেটার। যমুনা ব্যাংকের শেয়ার কিনে রাখা বেটার। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি এই মতাদর্শে চলি যে কোথাও আমি এফডিআর বা ডিপিএস করার তুলনায় ওই ব্যাংকের, কারণ এফডিআর করা ওই ব্যাংকে মানি আমি হচ্ছে ওই ব্যাংকের প্রতি কনফিডেন্ট। সো ওই হিসাবে আমি শেয়ার মার্কেটেও ওই ব্যাংকের শেয়ার কিনেও একটা কনফিডেন্স পেতে পারি। এডিশনালি ওইটার আরও কিছু আমি ডাটা দেখেছি, যেটা হচ্ছে তার কিছু ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা শেয়ারে ইনভেস্ট করার আগে যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। কোনো কোম্পানির যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে এটা যত ভালো কোম্পানিই হোক আমি এই কোম্পানি ইগনোর করার চেষ্টা করি। তো আমার দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা কোনো ইনভেস্টমেন্ট করবেন কোনো শেয়ারে, সেক্ষেত্রে আপনারা এই কোম্পানির সাস্টেনেবিলিটি সম্পর্কে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কিছুটা ধারণা পেতে পারেন। এরপর আমি যেটা দেখি সেটা হচ্ছে ওই কোম্পানির শেয়ার হোল্ডিং দিয়ে আমি যেটা বুঝি যে ওই কোম্পানির ডিরেক্টররা ওই কোম্পানি সম্পর্কে কতটুকু কনফিডেন্ট যে এই কোম্পানি ফিউচারে ভালো করবে। কারণ অনেক কোম্পানি আপনি দেখবেন যে এটা হোল্ডিং 5%, 7%। তার মানে কি ওই কোম্পানির ডিরেক্টররাই তার কোম্পানি নিয়ে কনফিডেন্ট না। তাহলে ভাই আমি বিনিয়োগকারী হিসেবে ওই কোম্পানিতে কেন যাব? আমার প্রথমে দরকার হচ্ছে আমার পুঁজির নিরাপত্তা। ঠিক আছে, তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার ইপিএস এর সাপেক্ষে আমার ডিভিডেন্ড মানে পে আউট কিরকম কত পার্সেন্ট। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা বের করে একটা ফর্মুলা হচ্ছে। আমি ক্যাশ ডিভিডেন্ডের পোর্শনটাকে ইগনোর করতেছি, শুধুমাত্র স্টক ডিভিডেন্ডটাকে ইগনোর করতেছি, ক্যাশ ডিভিডেন্ডটাকে শুধুমাত্র কনসিডার করতেছি। তো আমরা দেখতেছি ইপিএস 3 টাকা আসছে, 3 টাকা এগেন্সটে 1 টাকা 75 পয়সা, যেটা হচ্ছে 55%। এরকম করে আমি বাকি সবগুলো বের করে নিয়েছি এখানে। 60%, 83%, 52%, 49%, 40%। এভারেজ পে আউট হচ্ছে আমার 57%। এবার আমরা আসি তার আরেকটা ফাইন্যান্সিয়াল ডাটাতে, যেটা হচ্ছে তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস। তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস ফাটাফাটি এসেছে। তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস অনেক ফাটাফাটি এসেছে তার বিগত বছরের তুলনায়। 2 টাকা 4 পয়সা। এটাকে যদি আমরা অ্যানুয়ালাইজ, এক কোয়ার্টার মানে 4 মাস, তাহলে 12 মাসে 4টা কোয়ার্টার হবে। সেই হিসেবে আমি ধরেছি তার এই ইপিএস এর গ্রোথটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে 2 টাকা 4 পয়সা করে সে প্রত্যেক কোয়ার্টারে আর্ন করবে। তো সেই হিসাবে আমার তার অ্যানুয়ালাইজড ইপিএস আসে 8 টাকা 16 পয়সা। এখন আমরা যদি তার অ্যাভারেজ পে আউটটা কনসিডার করি 57%, সেই হিসাবে তার 4 টাকা 68 পয়সা আসে তার 25 সালের সম্ভাব্য পে আউট। সাথে তো তার গত 3 বছরের আমরা দেখতেছি যেটা একটা স্টক ডিভিডেন্ড দেওয়ার একটা ইন্টেনশন আছে। সো সেই হিসাবে এটা আমরা একটা স্টক ডিভিডেন্ডও এটার সাথে পেতে পারি। এটা কোনো বাইসের ইন্ডিকেশন না, কিন্তু আপনি যদি একজন রিস্ক অ্যাভার্সার মানে ঝুঁকি বিনিয়োগকারী হন, পাশাপাশি আপনার পুঁজি নিরাপত্তা চান, তাহলে এটা আপনার জন্য একটা শেয়ার হতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। ধন্যবাদ।